আসসালামু আলাইকুম প্রিয় ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সামনে উপস্থিত আছেন সেঞ্চুরি ল্যাঙ্গুয়েজ সেন্টারের সম্মানিত কোঅর্ডিনেটর তাসমিনা শারমিন। আপনাকে লাইভে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আইএলটিএস টা আসলে মূলত কি জিনিস, কেন এটি আই- দরকার পড়ে? আমরা এরকম আছে যে আহ, যারা হচ্ছে পড়াশোনা ব্যাচেলার্স ডিগ্রি অর মাস্টার্স ডিগ্রি অর পিএইচডি যেটাই হোক পড়াশোনা হায়ার স্টাডিজ এর জন্য একটু ভালো কোনো কান্ট্রিতে যেতে চায়, ভালো কোনো কান্ট্রিতে তারা গিয়ে ওখানে একটা ডিগ্রি অর্জন করতে চায়। সো বেসিকলি যেটা হয় যে আইএলটিএস টা আসলে একটা এন্ট্রি, মানে আমাদের আমি এখন একটা ভালো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি, আইএলটিএস কিন্তু খুব জরুরি। কিন্তু দেখা যায় কি যে অনেকেই আইএলটিএস এক্সাম শুনলে মানে অনেক ভয় পেয়ে যায় যে আচ্ছা আচ্ছা। আমি হয়তো এটা দিতে পারবো না, অথবা আমি দিলেও আমার মনে হয় মানে স্কোর ভালো আসবে না, 6.5 আসতেই হবে, কিন্তু আমি হয়তো আমি স্পিকিং পারি না, আমার হচ্ছে আমার রিডিং এ প্রবলেম, এরকম কিন্তু ল্যাকিংস আছে সবার মধ্যে কম বেশি। তো আইএলটিএস টা যেমন তারা মনে করে যে খুব কঠিন একটা জিনিস, যদি আমাদের এখানে প্রোগ্রামটা স্টার্ট করে তাহলে জিনিসটা না অনেক ইজি করে আমরা মানে যেভাবে আমরা ট্রেনিং দিয়ে থাকি আমাদের স্টুডেন্টদেরকে সেটা অনেকটা ইজি হয়ে যায়। হুম। তো দেখা যায় যে এই রেগুলার একটা প্র্যাকটিসের ফলে তারপর মকস গুলো দেওয়ার পরে এটা আরো ইজি হয়ে যায়, তখন মনে হয় যে যখন একবার আমি এন্ট্রি নিলাম এখানে, আমি প্র্যাকটিস করা শুরু করলাম, একটা টাইমে গিয়ে কিন্তু খুব মানে ইজি লাগে যে আচ্ছা মানে আমি তো অনেক হার্ড একটা জিনিস মনে করছি, অনেক টাফ, এটা হবেই না, আমার পক্ষে সম্ভবই না, কিন্তু এখন তো আমি পারছি। মানে একটা এরকম একটা স্টেজে গিয়ে তারা তখন এটা ফিল করে, যখন তারপরে যখন টেস্টটা দেয় তখন কিন্তু মানে একটা পজিটিভ তাদের থেকে একটা ইনফ্লুয়েন্স আসে যে না আসলে আমি ফাইনালি পেরেছি, আমি আরো ভালো করতে পেরেছি, মানে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ভালো করেছি। সো আইএলটিএস টা আসলে এরকমই। আচ্ছা, আমি যদি একটু অ্যাড করি এর সঙ্গে যে হ্যাঁ। আইএলটিএস যদি আমরা বলি যে এটার অ্যাব্রিভিয়েশন যে ইন্টারন্যাশনাল ইংলিশ টেস্টিং সিস্টেম, তাই না? জি। আইএলটিএস। তো বিদেশে যেতে গেলে ইংলিশ জানে কিনা এটার একটা সিস্টেম হচ্ছে আইএলটিএস। জি। এখন এই আইএলটিএস টা বোধহয় ব্রিটিশ কাউন্সিল, তারপরে আইডিপি। এডিপি অস্ট্রেলিয়া, হ্যাঁ আইডিপি অস্ট্রেলিয়া, এবং হচ্ছে অক্সফোর্ড, তাই না? অক্সফোর্ড ইউকে, এরা হচ্ছে আইএলটিএস এর অথরিটি। এরা মূলত এরা আইএলটিএস এর সার্টিফিকেট প্রদান করে, তাই না? জি। এবং জি। ব্রিটিশ কাউন্সিল থেকে পরীক্ষা দেওয়া হয়, এটা বোধহয় মাসে 3টা করে পরীক্ষা হয়, তাই না? জি। হুম। মাসে 3বার পরীক্ষা বসার সুযোগ থাকে, এবং পরীক্ষা দেওয়ার পর 13 দিনের মধ্যে ওরা রেজাল্ট দেয়, যে রেজাল্টটা আইএলটিএস সংশ্লিষ্ট সেন্টার থেকে, সংশ্লিষ্ট দেশের আইএলটিএস সরি ব্রিটিশ কাউন্সিলের অফিস থেকে আইএলটিএস এর রেজাল্টটা সংগ্রহ করা যায়, রাইট? আর এখন যেহেতু আরেকটা, ইন্টারন্যাশনাল। জি আমি একটা জি। অ্যাড করি এখানে। আহ আমাদের আসলে যেটা জানা উচিত যে আইএলটিএস কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে রিটেন টেস্ট হয়, আরেকটা হচ্ছে আমাদের কম্পিউটারাইজ, যেটা আমাদের রিসেন্টলি বাংলাদেশে স্টাবলিশ হয়েছে। তো এখন অনেকেই দেখা যায় যে কম্পিউটারাইজ যেটা সেটা দেয়, কজ বলে যে টাইমটা একটু কম লাগে, আহ এরকম মানে চিন্তা ভাবনা করে দেয় যাদের মানে টাইপিং স্পিডটা বেশি, তো কম্পিউটারাইজ ওই দিক দিয়ে ইজি আছে, আর রিটেনটা তো আগের থেকেই আছে। তো এটাই আর কি। তো সেক্ষেত্রে আইএলটিএস গুলো কোথায় দিতে পারে? মানে স্টুডেন্ট চাইলে কি সেটা ঘরে বসে দিতে পারে? না, কম্পিউটারাইজটা আপনার ইয়েতে গিয়েই আপনার ব্রাঞ্চে গিয়ে দিতে হবে। ওদের একটা ব্রাঞ্চ ওরা ইয়ে করে দেয়, মেনশন করে দেয় যখন আমরা মানে একটা রেজিস্ট্রেশন করলাম, তারপর ওরা একটা ভেন্যু অ্যাড করে দেয় যে এই ভেন্যুতে গিয়ে আমাদের এক্সাম দেওয়া লাগবে, তো ওখানে ওদের সব রকম কম্পিউটার বেস সবকিছু ওখানে প্রোগ্রামড থাকে আর কি। সো ওখানে গিয়ে তারা দিতে পারবে। এই তো। আচ্ছা আচ্ছা, গুড। তারপরে আইএলটিএস আসলে এই প্রস্তুতির ব্যাপারটা থাকে,
তো আপনার কি পরামর্শ, অর্থাৎ কেউ যদি চায় যে আইএলটিএস দিবে তার কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত? আচ্ছা, আইএলটিএস এর প্রস্তুতিটা আসলে সবার প্রথমে আমার যেটা মনে হয় যে কমিটমেন্ট থাকা দরকার, নিজের একটা কমিটমেন্ট দেওয়া দরকার যে আমি আজকে থেকে আইএলটিএস মানে আমি সামনে কত তারিখে আমি একটা ডেট ফিক্স করব, তারপরে এই তারিখে আমি আইএলটিএস দিব, তাহলে আমার এখন থেকেই একটা প্র্যাকটিসের উপরে থাকতে হবে। তো ফার্স্টে আমার একটা কমিটমেন্ট দেওয়া লাগবে নিজেকে যে আজকে থেকে আমি সিরিয়াস, আমি পড়াশোনা আজকে থেকে স্টার্ট করব। আইএলটিএস এর যেই গ্রামার, যদি আমার গ্রামারের প্রবলেম থেকে থাকে, গ্রামার বুকটা আমি ফলো করব। সবারই একটা থাকা উচিত গ্রামার বুক। তো ওইটা অনুযায়ী আমি একটু রিড করলাম, ওইভাবে না, মুখস্থ করার কিছুই নেই ইংলিশ, এটা সত্যি কথা। কোন গ্রামার আমার, বুক আসলে থাকা দরকার? জি, সরি। কি ধরনের গ্রামার বুক আপনি সাজেস্ট করেন? আচ্ছা, এটা পার্টিকুলারলি আমি কোনো আহ মানে বলবো না, কোনো মেনশন করব না কোনো গ্রামার বুকের কথা, বাট মানে আমরা যদি এখন বুক শপে যাই বা যেখান থেকে আমরা বই কিনি, একটা যে কোনো টাইপের, যদি আপনি মানে লেভেল অনুযায়ী আপনি গ্রামার বুক কিনতে পারেন। আপনার লেভেল হচ্ছে আপনার বেসিক গ্রামারের প্রবলেম, তো আপনি বেসিক গ্রামারের কোনো একটা বুক কিনে নেবেন, ঠিক আছে? এমন না যে আপনাকে হচ্ছে পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো বুক কিনতে হবে, যে যেমন অনেকগুলো আছে, যেমন আইএলস স্পোকেন বা আইএলস বেসিক গ্রামার, এটা এরকম কিছু না। আপনি দেখবেন যে যে আপনি নিজের থেকে দেখবেন যে আপনার বেসিকটা কোথায়, আপনি বেসিক কি পারেন, আচ্ছা বেসিকটা না নিয়ে আপনি নিতে পারেন। যদি আপনি ধরেন আপনার হচ্ছে মিডিয়াম লেভেলে, মানে আপনি বেসিক জানেন বাট আপনার একটু অ্যাডভান্স লেভেলের কিছু দরকার, মানে ভোকাবুলারি আপনার একটু কম আছে ইয়েতে, তো আপনি ওই রকম টাইপের বুক কিনতে পারেন। তো এটা আসলে বেস, মানে বেস করবে আপনার লেভেলটা কোথায়, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার লেভেলটা কোন জায়গায়। তো সেই অনুযায়ী একটা বই বুক কিনে নেওয়া উচিত। আর যদি প্র্যাকটিসের কথা বলি, তাহলে প্র্যাকটিসের জন্য আইএলটিএস এর হচ্ছে ক্যামব্রিজ বুকটা, এটা মানে খুব অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যায়, সো এটা কিনে নিতে পারেন। ক্যামব্রিজ বলতে এই যে এটা নাকি? জি জি, এক্স্যাক্টলি, এটা? এটার কিছু সিরিজ আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সিরিজ আছে, আচ্ছা। এগুলো নিতে পারেন। আর রিসেন্ট কিছু কোয়েশ্চেন পেপারস যেগুলো এখন রিসেন্টলি যেগুলা চলছে বা রিসেন্ট যে টেস্ট গুলো নেওয়া হয়েছে সেটার উপরে সেগুলো নিতে পারেন, তাহলে রিসেন্ট গুলোর সাথে কিছুটা হলেও মিল পাওয়া যায় কোয়েশ্চেনের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো এইটা তো এই যে ধরেন এই ক্যামব্রিজের এই বইটা, এটা তো পুরোটাই ইংলিশ, হ্যাঁ। আবার বাজারে যখন যাওয়া যায় তখন দেখা যায় ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাও আছে, অর্থাৎ বাংলা দিয়ে ই করা থাকে। তো আসলে আপনি সাজেস্ট করবেন যে ইংলিশের সঙ্গে সঙ্গে যারা একটু দুর্বল, মানে যারা একেবারে বিগিনার, তাদের কি সঙ্গে বাংলাও একটা কিনতে পারে, অর্থাৎ যেগুলোতে ইংলিশের সঙ্গে বাংলাও থাকে, নাকি ওটা কেনা উচিত হবে? আচ্ছা, আমি যে একটা কথা বললাম যে নিজেকে কমিট করা যে আমি এক্সাম দিব, এটা কিন্তু ফার্স্ট একটা মানে ইমপ্রুভ করার ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে যেটা আমি বলবো যে আপনার মানে বাংলা আপনি নিতে পারেন, যদি আপনি সুবিধার্থে আপনি নিতে পারেন, কিন্তু সব থেকে ভালো হয় যদি আহ আপনি ইংলিশটাকেই ট্রাই করেন বুঝার। আপনি সাথে একটা ভোকাবুলারি, আপনি একটা ডিকশনারি বই নিয়ে বসলেন, ঠিক আছে? আমি যখন ইংলিশ স্টার্ট করব পড়া বা ইংলিশে আমি কিছু লিখবো রিটেন, হ্যাঁ, তো আমার সে ইংলিশটাই আগে বোঝা উচিত। তারপরে গিয়ে হচ্ছে আপনার আমি যদি কোনো কিছু না বুঝতে পারি, তখন আমি হেল্প নিব ডিকশনারি, অল্টারনেটিভ বুকের। তো আমার যেটা মনে হয় যে আপনি নিতে পারেন বাংলা, বাট ইংলিশটাকে আমাকে বোঝা উচিত আগে। আর অতিরিক্ত সেকেন্ড একটা পয়েন্ট বলবো যে অতিরিক্ত ইংলিশ বই পড়ার চেষ্টা শুরু করে দিতে হবে এখন থেকে, যখন থেকে আপনি আপনার কমিটমেন্টটা দিলেন, এটা সেকেন্ড, ঠিক আছে? আর থার্ড বলবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে অতিরিক্ত অনেকের হচ্ছে ভোকাবুলারিজ এর সম্পর্কে খুব কম আইডিয়া আছে। আমরা রেগুলার যেটা ইউজ করি, যেমন ইম্পর্টেন্ট, আমি একটা এক্সাম্পল দিই, ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, হ্যাঁ, সেটাকে আমরা কিন্তু ইম্পর্টেন্টের জায়গায় এসেনশিয়াল ইউজ করতে পারি বা অল্টারনেটিভ কোনো আদার ওয়ার্ড ইউজ করতে পারি।
যেটা যেটা আমরা নর্মালি সেন্টেন্সে ইউজ করি, দিস ইজ ইম্পর্টেন্ট ওয়ার্ক ফর মি, দিস ইজ অ্যান এসেনশিয়াল ওয়ার্ক ফর মি। সো এখানে কিন্তু দেখছেন যে ইম্পর্টেন্টটা আমরা রেগুলার ইউজ করি, ডিফারেন্ট যদি ইউজ করি, একটা নিউ এসেনশিয়াল, এটা একটা নতুন ভোকেব এখানে কিন্তু অ্যাড হচ্ছে, তাহলে কিন্তু আমার মাইন্ড এটা আমার সবসময় এটা ট্রাই করা উচিত যে একটার অল্টারনেটিভ আমি কি ইউজ করতে পারি, রেগুলার যেটা ইউজ করছি সেটা না ইউজ করে একটা সুন্দর ডিফারেন্ট একটা ভকেব ইউজ করি। হ্যাঁ, তো ভকেবুলারি বুকটা যদি মানে থাকে তাহলে তো খুবই ভালো, মানে ভকেবস জানতে হবে, এটা হচ্ছে 3rd নাম্বার পয়েন্ট আমার। তাহলে আমরা যদি 1 থেকে 3 আসি, যে নাম্বার 1 হচ্ছে যে ইয়েস আমি আজকে থেকেই শুরু করব এবং এখন থেকেই শুরু করব। নাম্বার 2 হচ্ছে বই এবং বেসিক গ্রামার কেনা। নাম্বার 3 হচ্ছে রিডিং বুক এবং বেশি বেশি পড়া আর কি। এরপর আর কোনো টিপস আছে আপনার কাছ থেকে? আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে যে আম, আমরা যে টেক্সট বুক গুলো আছে, লিসেনিং এর ক্ষেত্রে, তারপরে স্পিকিং, রাইটিং, রিডিং, হ্যাঁ এগুলার যে টেক্সট বুকটা আছে সেটা আমরা এখন থেকে প্র্যাকটিস করব। আমরা টাইমটা মেনটেন করব, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, আমি একটু ভালো করে বলছি, কারণ দেখা যায় কি যে আমরা পারি, অনেকেই পারে যে সবাই বুঝতে পারছে যে আচ্ছা এটা তো খুব একটা ইজি একটা টাস্ক, এটা আমি পারবো, কিন্তু দেখা যায় যে টাইমের মধ্যে এটা শেষ করতে পারে না, কারণ সময় খুব খুব কম থাকে। আইএলটিএস এর মেইন জিনিসটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো আমার মনে হয় যে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রেখে আমাদের আগানো উচিত। আর মানে 5 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে বলছিলাম, যে স্পিকিং এ দেখা যায় যে সবাই মনে করে যে স্পিকিংটা খুব একটা মানে কঠিন একটা জিনিস। আসলে স্পিকিং কিন্তু ইটস নট অ্যাবাউট আমি কি বলছি বা আমার প্রোনাউন্সিয়েশন, শুধুমাত্র প্রোনাউন্সিয়েশন না, শুধুমাত্র ইনফ্লুয়েন্সি না, আপনার মনের ভিতর থেকে একটা কনফিডেন্স থাকা দরকার। যখন আপনি কারোর সাথে কথা বলছেন, আপনি কনভারসেশন ক্রিয়েট করছেন, আপনার এক্সপ্রেশনটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, তো সব মিলাই কিন্তু একটা ভালো করা যেতে পারে। তো অনেকেই মনে করে যে না আমি বলতে পারবো না, বা আমি হচ্ছে আহ বলতে পারবো বাট আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হবে না, আমার ফ্লুয়েন্সি ভালো নাই, আমার স্কিল, ইংলিশ লেভেল স্কিলটা ঠিক করতে হবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা, আপনার এক্সপ্রেশনটা, এটাই কিন্তু ওরা বেশি ফোকাস করে, সাথে আপনি অবভিয়াসলি ফ্লুয়েন্সির উপরে কাজ করতে পারেন। এটা আপনি আরো অনেক ট্রিক্স আছে যেটা আমরা আমাদের প্রোগ্রামে খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করে দিই প্র্যাকটিক্যালি।